আজকের এই এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন একটা শহরের গল্প জানব যার রূপান্তরটা আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য। মানে একসময়ের ছোট্ট বদ্ধ একটা ঔপনিবেশিক বাণিজ্য কেন্দ্র বা ফুট থেকে কিভাবে একটা প্রাণবন্ত আধুনিক ট্রামওয়ে মেট্রোপলিসে পরিণত হলো শহরটা, সেই আখ্যানেই আমরা আজ বিশ্লেষণ করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কলকাতার বিবর্তনের ইতিহাস নিয়েই কথা বলতে যাচ্ছি। এই শহরের প্রতিটা মোড়ে পুরনো ইট পাথরে যেন ইতিহাস আর পরিবর্তনের গল্প খোদাই করা আছে। আচ্ছা, চলুন একদম গভীরে ঢোকা যাক। একটু ভেবে দেখলে অবাক হতে হয়, তাই না? কিভাবে একটা স্যাঁতসেঁতে জলাভূমি ঘেরা জনপদ, যাকে মূলত তৈরি করা হয়েছিল কঠোর ঔপনিবেশিক নিয়ন্ত্রণের জন্য, সেটিই কিনা জন্ম দিল এশিয়ার একদম প্রথম বৈদ্যুতিক গণপরিবহন ব্যবস্থার। একদিকে একটা বদ্ধ স্থবির ঔপনিবেশিক ফাঁড়ি, আর অন্যদিকে শহরের শিরায় শিরায় বয়ে চলা একটা গতিশীল গণপরিবহন। এই দুয়ের মধ্যকার যে বৈপরীত্য, সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। শুরুতেই একটা বহুল প্রচলিত ভ্রান্ত ধারণা ভেঙে দেয়া যাক। অনেকেই মনে করেন ব্রিটিশরাই বুঝি কলকাতা শহরের পত্তন করেছিল, কিন্তু ১৬৩০ সালের এই আর্মেনিয়ান সমাধির ফলকটা একবার খেয়াল করলে দেখা যাবে সেখানে স্পষ্ট লেখা আছে, হিয়ার লাইজ রেজাবিবি সুকিয়াস। তার মানে কি দাঁড়াচ্ছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে পা রাখার বহু দশক আগে থেকেই এখানে বিদেশি বণিকদের একটা বেশ রমরমা কর্মচঞ্চল অস্তিত্ব ছিল। শহরটা কিন্তু ব্রিটিশদের হাতে জাদুর মতো শূন্য থেকে তৈরি হয়নি। আসলে ব্রিটিশরা এখানে নিজেদের পতাকা ওড়ানোর অনেক আগে থেকেই স্থানীয় বণিকদের হাত ধরে প্রাকৃতিকভাবেই এই শহরের অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল। এর সবচেয়ে বড় প্রমাণ হল সুতানুটি হাট। শেট আর বোশাক নামের স্থানীয় বণিক পরিবারগুলো এই প্রাক ঔপনিবেশিক কাপড়ের বাজারটা গড়ে তুলেছিল। সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার পর তারা এই অঞ্চলে এসে যে হাটের গোড়াপত্তন করেন, সেটাই ধীরে ধীরে একটা অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়। প্রাকৌপনিবেশিক যুগের পরিবেশের কথা যদি বলি, সেটা ছিল বেশ পরিবর্তনশীল। স্থানীয় মানুষজন খুব সহজেই প্রকৃতির সাথে, বিশেষ করে ঋতু পরিবর্তনের সাথে, জলের ওঠানামার সাথে নিজেদের খাপ খাইয়ে নিত। এই যে একটা তরল বা পরিবর্তনশীল বদ্বীপ, ব্রিটিশ প্রশাসন কিন্তু এটা একেবারেই মেনে নিতে পারেনি। তারা এক প্রকার জোর করে এটাকে একটা স্থায়ী আর অপরিবর্তনীয় সম্পত্তিতে পরিণত করতে চাইল। জলাভূমি ভরাট করে এই অস্থায়ী ভৌগোলিক পরিবেশটাকে একটা কঠোর ঔপনিবেশিক কাঠামোতে রূপান্তর করাই ছিল তাদের লক্ষ্য। আর এই বিষয়টা কিন্তু খুব দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে যে ব্রিটিশদের আসল মানসিকতাটা ঠিক কেমন ছিল। তৎকালীন বাংলার ফোর্ট উইলিয়াম আর ইউরোপীয় শহরের নগর পরিকল্পনার দিকে তাকালে দেখা যায় ব্রিটিশরা আক্ষরিক অর্থেই নিজেদেরকে এক ধরনের বেড়া বা সীমানার মধ্যে আটকে রেখেছিল। নগর পরিকল্পনা আর দুর্গ নির্মাণের মাধ্যমে তারা এমন একটা বিভাজন তৈরি করেছিল যার মূল উদ্দেশ্যই ছিল নিজেদের চরম কর্তৃত্ব বজায় রাখা আর স্থানীয়দের থেকে একটা নিরাপদ দূরত্বে থাকা। একটা সহজ উপমা দিয়ে যদি বলি, সেই সময়কার শহরের কাঠামোটা ছিল অনেকটা একটা শক্ত খোলস বা দুর্গের মতো। ডিজাইনটাই এমনভাবে করা হয়েছিল যাতে বাণিজ্যিক মুনাফার পুরোটাই নিজেদের পকেটে যায়, নিজেদেরকে সুরক্ষিত রাখা যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মানুষকে যেন তাদের জন্য ঠিক করে দেওয়া নির্দিষ্ট এলাকার মধ্যেই বন্দী রাখা যায়। পুরোটাই ছিল সামাজিক বিভাজন আর বাণিজ্যিক নিয়ন্ত্রণের একটা নিখুঁত ছক। কোম্পানির উদ্দেশ্যগুলো বাস্তবায়নের পদ্ধতিও ছিল বেশ ধূর্ত। তারা একটা মিশ্র বা হাইব্রিড জমিদারি ব্যবস্থা চালু করেছিল। একজন ব্রিটিশ জমিদার নিয়োগের মাধ্যমে তারা মূলত ভারতীয় রাজস্ব আদায়ের পদ্ধতিকেই কাজে লাগিয়েছিল শহরটাকে নিয়ন্ত্রণ করার জন্য। সাথে ছিল কঠোর বর্ণবাদী আর স্থানিক বিভাজন। রাস্তা বা নর্দমার মতো যে সামান্য অবকাঠামো তারা তৈরি করেছিল, সেটা কিন্তু জনকল্যাণের জন্য ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল কোম্পানির পকেট ভারী করা। এবার একটু তখনকার যাতায়াত ব্যবস্থার কথা ভাবা যাক। অষ্টাদশ শতাব্দীর যাতায়াত ব্যবস্থা ছিল আক্ষরিক অর্থেই এক কদর্য অভিজ্ঞতা। একটু কল্পনা করলে বিষয়টা স্পষ্ট হবে। ধরা যাক ওয়াটারওয়ার্থ খোলেট নামের কোম্পানির একজন বণিকের কথা। তিনি প্রতিদিন কোম্পানির গুদামে যাওয়ার জন্য পালকিতে চড়ে কাদামাখা রাস্তা আর খোলা নর্দমার উপর দিয়ে যাতায়াত করছেন। একদিকে সম্পদের পাহাড় আর অন্যদিকে শহরের এমন নোংরা, অস্বাস্থ্যকর রাস্তাঘাট। এটাই ছিল সেকালের ঔপনিবেশিক শহরের রোজকার বাস্তব চিত্র। ঠিক সেই সময়কার বর্জ্য ব্যবস্থাপনার একটা দারুণ অবাক করা আর বলতে গেলে কিছুটা গা ছমছমে তথ্য আছে।
হাড়গিলা নামের এক প্রজাতির বিশাল বক ছিল, যাদের বোন সোয়ালোয়ার বা হাড় গিলে খাওয়া পাখি বলা হতো। এরাই মূলত সেই শহরে প্রাকৃতিক ঝাড়ুদারের কাজ করত। তারা শহরের আবর্জনা আর নদীতে ভেসে থাকা মৃতদেহগুলো খেত। শুনতে অদ্ভুত লাগলেও এই হাড়গিলারাই কিন্তু শহরটাকে বড় ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচিয়ে রাখত। চলুন সামনের দিকে এগোই আর দেখি কিভাবে এটা ধাপে ধাপে গড়ে উঠল। আমরা এখন শিল্পযুগের দিকে এগোচ্ছি। 1873 সালে ঘোড়ায় টানা ট্রামের মাধ্যমে যে ক্ষণস্থায়ী যাত্রা শুরু, তা প্রযুক্তির ছোঁয়ায় খুব দ্রুতই বদলে যেতে থাকে। 1880 সালে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি গঠিত হয়, আর 1902 সালে এই শহরেই এশিয়া মহাদেশের প্রথম বৈদ্যুতিক ট্রাম চলাচল শুরু করে। 1902 সালের সেই শুরু থেকে 1982 সালে স্টিল বডি ড্রাম এই বিবর্তন শহরের গতিপথকেই যেন আমূল বদলে দিয়েছিল। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই ট্রামওয়েকে কিন্তু একটা সঞ্চালন ব্যবস্থা বা মানবদেহের রক্তনালীর সাথে তুলনা করা যায়। দুর্গের মতো বিভক্ত একটা শহরে ট্রাম যেন ঠিক রক্তনালীর মতোই কাজ করতে শুরু করল। জীবন, কর্মজীবী মানুষ আর শিক্ষার্থীরা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবাধে চলাচলের সুযোগ পেল। আর এই ট্রামের নিরবিচ্ছিন্ন চলাচলের ফলেই ঔপনিবেশিক যুগের সেই কঠোর বিভাজন আর সীমানাগুলো একেবারে প্রাকৃতিকভাবেই ভেঙে পড়তে শুরু করেছিল। আমরা যদি এই দুটি ভিন্ন যুগের যাতায়াত ব্যবস্থাকে পাশাপাশি রাখি, তাহলে পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে ছিল কাদামাখার রাস্তা, খোলা নর্দমা আর পালকিতে চড়া এক বিচ্ছিন্ন বৈষম্যমূলক ঔপনিবেশিক যাতায়াত, আর অন্যদিকে বিংশ শতাব্দীর বৈদ্যুতিক ট্রামওয়ে নিয়ে এলো এক মসৃণ, বৈদ্যুতিক আর সবার জন্য উন্মুক্ত এক গণপরিসর। একটা শান্ত ট্র্যামে বসে খবরের কাগজ পড়তে পড়তে গন্তব্যে পৌঁছানোর এই যে দৈনন্দিন ছন্দ, এটা যেন শহরের সব স্তরের মানুষকে এক সুতোয় গেঁথে ফেলল। ট্রামের এই যে স্থাপত্যগত নমনীয়তা, এর সামাজিক প্রভাব কিন্তু ছিল সুদূর প্রসারী। ডাবল কোচের এই বাহনগুলো একসঙ্গে প্রায় 200 জন মানুষকে বহন করতে পারত। প্রথম শ্রেণীর বগিযুক্ত সুন্দরী ট্রামগুলো ছিল শহরের সামাজিক বিন্যাসের একটা চমৎকার প্রতিচ্ছবি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, যখন শহরের সাম্প্রদায়িক উত্তেজনা বা অস্থিতিশীলতা চলত, তখনও এই ট্রামগুলোর অবিরাম চলাচল শহরের মানুষের মনে একটা স্বাভাবিকতার অনুভূতি আর নাগরিক সংহতি বজায় রাখতে অসাধারণ ভূমিকা পালন করেছিল। এখন এখানকার সবচেয়ে মজার বিষয়টা হল, 1960-এর দশকে কলকাতার ট্রাম নেটওয়ার্ক তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। আর এই 340 সংখ্যাটা কিন্তু বিশাল একটা ব্যাপার। সেই সময়ে 37টি ভিন্ন ভিন্ন রুটে প্রতিদিন 340-এরও বেশি ট্রাম চলাচল করত। উত্তরের শ্যামবাজার থেকে শুরু করে দক্ষিণের বালিগঞ্জ আর মধ্যভাগ থেকে হাওড়া পর্যন্ত বিশাল একটা ভৌগোলিক এলাকাকে সংযুক্ত করেছিল এই ট্রাম। আক্ষরিক অর্থেই এটা ছিল শহরের সত্যিকারের লাইফলাইন। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে শুরু করে। শহুরে উন্নয়নের চাপ, ফ্লাইওভার নির্মাণ আর আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের প্রসারের কারণে ভূপৃষ্ঠের এই ঐতিহ্যবাহী রেল ব্যবস্থা ধীরে ধীরে কোণঠাসা হতে শুরু করে। একসময়ে সেই বিশাল নেটওয়ার্ক কমতে কমতে আজ মাত্র 14 কিলোমিটার এসে ঠেকেছে। বর্তমানে কেবল এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার আর বালিগঞ্জ এই দুটি রুটেই ট্রামের চলাচল সীমাবদ্ধ। ফ্লাইওভার আর অন্যান্য আধুনিক নির্মাণের জন্য অনেক জায়গা থেকে ট্রামের লাইন চিরতরে তুলে ফেলা হয়েছে। আর ঠিক এখানেই আরবান কন্টিনিউটি বা শহরে ধারাবাহিকতার ধারণাটা চলে আসে। এর মানে কিন্তু স্রেফ অতীতকে আঁকড়ে ধরে বসে থাকা নয়, বরং একটা পুরনো ব্যবস্থাকে তার ঐতিহাসিক পরিচয় অক্ষুণ্ণ রেখে আধুনিক সময়ের যাতায়াতের চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তৈরি করাই হল আরবান কন্টিনিউটি। এই যে অবশিষ্ট ট্রামওয়েটা টিকে আছে, এটা মূলত একটা জীবন্ত ঐতিহ্যকে না হারিয়ে আধুনিক জনকল্যাণমূলক পরিষেবা বজায় রাখার একটা নিরন্তর সংগ্রামের প্রতীক। এক্সপ্লেনারের একদম শেষে এসে এমন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, যেটা আমাদের সবার জন্যই প্রাসঙ্গিক। আধুনিক শহরগুলো কি ভবিষ্যতের গতির সাথে অতীতের এই জীবন্ত অবকাঠামোগুলোর একটা সঠিক ভারসাম্য তৈরি করতে পারবে? উন্নয়ন মানেই কি শুধু পুরনোকে ধ্বংস করা, নাকি পুরনোকে আধুনিকতার সাথে মিলিয়ে আগামীর জন্য প্রস্তুত করা? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের বাসযোগ্য শহর নির্মাণের আসল চাবিকাঠি। আশা করি আজকের এই বিশ্লেষণটি সবার কাছেই তথ্যবহুল এবং ভাবনার খোরাক জোগানোর মতো ছিল। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।